আগে তোমাদের ভার্ব বা ক্রিয়াপদ সম্বন্ধে আমি অনেক আলোচনা করেছি। সেই সম্বন্ধে আর একটু তোমাদেরকে আমি ক্লিয়ার করার জন্য চেষ্টা করছি। জানি না কতটা সাকসেসফুল তোমাদের জন্য আমি হতে পারবো, বিশেষ করে ক্লাস 7 এবং 8 সিলেবাস একটু বেশি, বুঝতেই পারছো। ফলে 8কে একটু বেশি ভালো করে জানতে হবে, কারণ তোমরা আপার প্রাইমারি লেভেলের ছাত্র। তোমরা 8 থেকে 9 যখন যাবে এই জিনিসগুলো শিখে গেলে খুব ভালো হবে, ভবিষ্যতে খুব কাজে লাগবে। আচ্ছা, গত ডেটে আমি তোমাদের টাইপ, ফর্ম এবং ফাংশন সম্বন্ধে ভার্বের বলেছিলাম। তো যাই হোক, টাইপ কি কারণে কাজে লাগবে দেখো, দুটো ভাগ ওখানে আছে, স্টেট ভার্ব আর ইভেন্ট ভার্ব। আগের দিনে বলেছিলাম যে ডিটেলসটা পরে বলবো। তা আজকে বলছি দ্য ভার্বস দ্যাট টেল অ্যাবাউট দ্য কন্ডিশন অর দ্য স্টেট অফ বিইং। দ্য ভার্ব দ্যাট টেল অ্যাবাউট দ্য কন্ডিশন, যে ক্রিয়াপদগুলো আমাদের কোনো অবস্থা অথবা কোনো স্টেট কন্ডিশন সম্বন্ধে আমাদের ওয়াকিবহাল করে বা পরিচিত করে দেয়, তাকে আমরা বলি স্টেট ভার্বস। যেমন ধরো, কানে শুনছি, অনুভব করছি, অর্থাৎ হিয়ার, ফিল, আশা করছি, হোপ, কোনো কিছু জানছি, নো, ভালোবাসছি, লাভ, কোনো সেন্ট বা স্মেল, গন্ধ নিচ্ছি, চিন্তা করছি, থিঙ্ক, এটা আমার অধিকারে আছে, বিলং টু, এটা আমার, এটাতে গঠিত হওয়া, কনসিস্ট অফ, ডিপেন্ড অন, এইগুলো সবই হচ্ছে স্টেট ভার্বের উদাহরণ। একটু জানবে স্টেট ভার্বটা এই। এরপর আসবো ইভেন্ট ভার্ব। হোয়াট ইজ ইভেন্ট ভার্ব? দেখো, দ্য ভার্বস দ্যাট টেল অ্যাবাউট এনি অ্যাকশন অর অ্যাকশনস অর ওয়ার্ক অর ওয়ার্কস। যখন ক্রিয়াপদগুলো কোনো কাজ সম্বন্ধে, কোনো কর্মপদ্ধতি সম্বন্ধে আমাদেরকে কিছু বলে বা সচেতন করে দেয়, হুইচ আর বিং ডান বাই সামওয়ান অর সামথিং, কারো দ্বারা, কোনো বস্তুর দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা যখন এই কাজগুলো করা হয়ে থাকে, তখন তাকে আমরা বলছি ইভেন্ট ভার্বস। যেমন ধরো, খাওয়া একা একা তো হয় না, কেউ খাচ্ছে, কাজ হচ্ছে। ফল, পড়ে যাওয়া। ইনক্রিজ, যেটাকে আমরা বৃদ্ধি, বেড়ে যাওয়া বলি। গ্রো, একই কথা। রান, স্লিপ, এরকম অনেক উদাহরণ আছে। এগুলো সব হচ্ছে কি না, ইভেন্ট ভার্বের এক্সাম্পল। তবে একটা কথা মনে রাখবে, দ্য ইভেন্ট ভার্বস এক্সপ্রেস, কি করে, কি প্রকাশ করে না, ডাইরেক্ট ওয়ার্ক অফ অ্যাকশন, ডাইরেক্ট ওয়ার্ক অর অ্যাকশন ইন এনি ইভেন্ট। যে কোনো ঘটনা, যে কোনো ব্যাপার নিয়ে সরাসরি যখন প্রত্যক্ষভাবে কাজ করছে, সেটা ইভেন্ট ভার্বের কাজ। আর যে কোনো সময় মাথায় রাখবে, দি ভার্বস হ্যাভ ডেফিনাইট বিগিনিং এন্ড এন্ডিং অফ এনি ওয়ার্ক। যেমন ধরো, তুমি লিখলে আই এম রাইটিং এ প্যারাগ্রাফ, আমি একটি এই মুহূর্তে অনুচ্ছেদ রচনা করছি বা লিখছি। এই যে আই এম রাইটিং, নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি লিখছি মানে লিখিতেছি। যখন টেন্স পড়বে তোমরা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ইভেন্ট ভার্বের ব্যাপার। এবার আমরা চলে আসবো টাইপ। তোমরা বুঝে গেছো, এটা একটু কঠিন জিনিস ছিল। ফর্ম আগের দিন আমি আলোচনা করেছি, আবার বলছি সহজে। ফর্মকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর একটা কি বলেছিলাম, হেল্পিং বা অক্সিলারি ভার্ব। যাই হোক, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বকে আমরা সহজভাবে বলতে পারি, বাংলায় বলি মুখ্য ক্রিয়াপদ বা প্রধান ক্রিয়াপদ। এখন দেখো, এ ভার্ব দ্যাট ইজ ইউজড, একটি ভার্ব বা ভার্বগুলো, ভার্বস বললেই চলবে, যেগুলো ব্যবহার হচ্ছে উইদাউট এনি হেল্প অফ আদার ভার্বস, ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল বা মেইন ভার্ব। ইট মে বি অলসো কল্ড, কেউ কেউ বলেন এটাকে মেইন ভার্ব, কেউ বলেন প্রিন্সিপাল ভার্ব, কেউ বলেন ইন্ডিপেন্ডেন্ট ভার্ব। যাই হোক, তাহলে অন্য ক্রিয়াপদের সাহায্য ছাড়া যখন সম্পূর্ণভাবে বাক্যের অর্থ প্রকাশ করতে পারছে, তার নাম আমরা বলছি মুখ্য ক্রিয়াপদ বা প্রধান ক্রিয়াপদ, বা ইংলিশে বলছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এটা মোটামুটি ক্লিয়ার। যেমন ধরো, তুমি বললে দ্য ক্যাট মিউজ, ডগ বার্কস। এখন দেখো, এখানে মিউ মিউ করা বিড়াল, কুকুর কি করছে, বার্কিং করছে, ঘেউ ঘেউ করছে, এগুলো সব মেইন ভার্ব। কারো সাহায্য নিল কি, নিচ্ছে না। একইভাবে আমরা আসবো, আগে যেমন টাইপের ক্ষেত্রে আমরা পেয়ে গেছি স্টেট ভার্ব আর ইভেন্ট ভার্ব, তেমনি আমরা ফর্মের ক্ষেত্রে পেলাম প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, আর একটা ভাগ বলেছি অক্সিলারি ভার্ব। আমি একটা একটা ধাপে যাচ্ছি সুবিধার জন্য। এই প্রিন্সিপাল ভার্বকে গতদিন আমি বলেছিলাম যে দুটো ভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে ট্রানজিটিভ
আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন ট্রানজিটিভ মানেই তোমাদের ধরে নিতে হবে পাসিং ওভার। হোয়াট ইজ ট্রানজিটিভ? না পাসিং ওভার। অর্থাৎ এ ভার্ব হুজ ফোর্স, একটা ক্রিয়াপদ যার শক্তি, যার ক্ষমতা, যার কাজ ডাজ নট স্টপ, কখনো থামে না, উইথ দ্য সাবজেক্ট বাট পাসেস ওভার টু এলসওয়্যার, দ্যাট ইজ অবজেক্ট। অর্থাৎ না থেমে শেষ পর্যন্ত যাচ্ছে বাক্যটা, উদ্দেশ্য থেকে শুরু করে ক্রিয়াপদ বসলো একদম বিধেয়তে গিয়ে শেষ, তাকে বলছে ট্রানজিটিভ ভার্ব। যেমন ধরো আমরা যদি বলি ইন সাম কেসেস, এটা তোমরা জানো অনেকে, ট্রানজিটিভ ভার্ব হ্যাজ টু অবজেক্টস, আমরা পরে আসছি সেটা, দুটো অবজেক্ট দুটো থাকে। যেমন ধরো তুমি বললে রামবাবু টট আস ইংলিশ। এখন রামবাবু সাবজেক্ট, টট হচ্ছে ভার্ব মানে শিক্ষা দিয়েছিলেন আমাদেরকে, মানে আস বা আমাদিগকে কি দিয়েছিলেন শিক্ষা? না ইংলিশ। এখন দেখো দুটো আমরা অবজেক্ট পেয়ে গেলাম, একটা হচ্ছে আস, একটা হচ্ছে ইংলিশ। এখানে আরো একটু ভালো করে জেনে নাও যে দুটো অবজেক্ট, এই যে দুটো অবজেক্টের মধ্যে দেখো আস ব্যক্তিক বোঝাচ্ছে, ইংলিশ সাবজেক্ট বলতে কি এটা একটা বস্তু বোঝাচ্ছে। অর্থাৎ এখানেও আমরা অবজেক্ট বলতে দুটো অবজেক্ট আসছে, দুটো নাম আছে, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এখন ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা? না আস। তার ডাইরেক্ট অবজেক্ট কোনটা? ইংলিশ। কেন ইনডাইরেক্ট অবজেক্ট? না যখন কোনো লিভিং বিইং, জীবন্ত সত্তা, মানুষ, প্রাণী এইসব সম্বন্ধে বোঝানো হবে দুটো অবজেক্টের মধ্যে, তখন সেটা হয়ে যাবে ইনডাইরেক্ট অবজেক্ট। বোঝা গেল মোটামুটি। এরপরে যখন কোনো নন লিভিং বিইং, প্রাণ নেই এমন কোনো বিধেয়কে বা অবজেক্টকে বোঝানো হবে, তখন তাকে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট। যাই হোক, তার ট্রানজিটিভ ভার্ব হিসাবে তোমাদের বোঝাই একটা উত্তর। সায়ন একটা ছেলের নাম, কিলস হত্যা করে, এ মস্কুইটো, তাহলে সায়ন কাকে মেরেছে বা কাকে মারলো বা কাকে মারে? একটা মশা, মস্কুইটো। তাহলে সায়ন এখানে সাবজেক্ট, কিলস হচ্ছে মেইন ভার্ব, একটু আগে বললাম সেই মেইন ভার্বটা এখানে আমি বলছি প্রিন্সিপাল ভার্বের যে দুটো ভাগ আছে, এটা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, এখানে কিলসটা হচ্ছে ট্রানজিটিভ। কেন? এর পরেই দেখো শেষ করছে কোথায় গিয়ে? মস্কুইটো দিয়ে। অর্থাৎ একটু আগে যেটা বললাম, এ ভার্ব হুজ ফোর্স ডাজ নট স্টপ উইথ দ্য সাবজেক্ট বাট পাসেস ওভার টু এলসওয়্যার, দ্যাট মিনস অবজেক্ট গিয়ে থামছে। এইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের উদাহরণ। তাহলে কিলসটা এখানে ট্রানজিটিভ ভার্ব। এবার তোমাকে আসতে হবে ট্রানজিটিভ ভার্বের একটু ব্যবহার। অনেক রকম ব্যবহার আছে, নাউন হিসাবে হতে পারে, প্রোনাউন হিসাবে হতে পারে, ইনফিনিটিভ হিসাবে হতে পারে, ফ্রেজ আকারে আসতে পারে, জিরান্ড আকারে আসতে পারে, ক্লজ আকারে আসতে পারে। যাই হোক আমি দুটো সহজ উদাহরণ দিই অ্যাজ এ নাউন ট্রানজিটিভ ভার্বের ব্যবহার। দেখো তোর নাম শুনেছ বাঘাযতীন। বাঘাযতীন কিল্ড এ টাইগার। বাঘাযতীন কি করলেন? একটা বাঘকে হত্যা করলেন। তাহলে বাঘাযতীন সাবজেক্ট, কিল এখানে মেইন ভার্বের কাজ করছে, এটা কে করে মেইন ভার্ব? না ট্রানজিটিভ ভার্ব। কাকে মারলো? একটা বাঘকে। তো দেখো বাঘাযতীন কিল্ড এ টাইগার, এখানে অ্যাজ এ নাউন, অর্থাৎ কিল্ডের পরে কে বসে আছে? একটি বাঘ, এ টাইগার। তাহলে এখানে নাউনটাকে বোঝালো, তার ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? প্রোনাউন হিসাবে দেখো লুসি বলে কোনো মেয়েকে ভেবে না, লুসি গেভ মি এ পেন। লুসি মেয়েটি আমাকে দিয়েছিল একটি কলম। মি একটা অবজেক্ট, পেন একটা অবজেক্ট। তাহলে ভার্ব কোনটা? গেভ। তাহলে এখন প্রোনাউন আকারে দেখলাম আমরা যে মি আর পেনের আগে বসে আছে গেভ, এটা ট্রানজিটিভ ভার্ব। এবার ইনফিনিটিভ সবাই জানো, আগের দিন আলোচনা করেছি। তুমি বললে আই লাইক টু সুইম, আমি পছন্দ করি সাঁতার কাটতে। দেখো টু সুইম, টু এর পরে প্রেজেন্ট টেন্স বসে, প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে টু সুইমটা হচ্ছে এখানে কি হিসাবে বসছে? না ইনফিনিটিভ। আগের দিন আমি আলোচনা করেছিলাম জিরান্ট, তুমি বললে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে সুইমিং, এই যে সুইমিং ব্যাপারটা হচ্ছে দেখো ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে এখানে জিরান্ড আকারেও আমি ট্রানজিটিভ ভার্বকে ব্যবহার করতে পারছি। অর্থাৎ অবজেক্ট ইজ ইউজড ইন এ সেন্টেন্স লাইক দিস ওয়ে বলে তুমি এগুলো মনে রাখতে পারো। আই নো, আমি জানি, হাউ টু ডু দা ওয়ার্ক। আই নো, আমি জানি, হাউ টু ডু দা ওয়ার্ক, এই যে হাউ টু ডু দা ওয়ার্ক এটা হচ্ছে ফ্রেজ আকারে ব্যবহার হলো, অর্থাৎ শব্দগুচ্ছ। তাহলে ট্রানজিটিভ ভার্ব আমরা ব্যবহার করতে গেলে মোটামুটি দুটো কথা মাথায় রাখবো, যে এটা শুধু সাবজেক্টে থেমে থাকে না, এটা অবজেক্ট পর্যন্ত গিয়ে পৌঁছায়, এবং তার বিভিন্ন ব্যবহার আছে, নাউন আকারে, প্রোনাউন আকারে, ইনফিনিটিভ আকারে, জিরান্ড, ফ্রেজ, ইভেন ইন ক্লজ আকারে। যেমন ক্লজটা কি? না বাক্যাংশ, পরে জানবে ক্লজ চ্যাপ্টার।
যেমন আই নো হু হি ইজ, আমি জানি তিনি কে। হু হি ইজ, এই যে বললাম হু হি ইজ, দেখো এর মধ্যে এই যে হু ইজ, এটা পরে জানবে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ, এই দুটা মেইন ক্লজ, সেগুলো পরে ব্যাখ্যায় আসবো। জাস্ট প্রিন্সিপাল ভার্বের ভাগ হিসাবে আমি প্রথম জানলাম ট্রানজিটিভ, এরপর আছে ইনট্রানজিটিভ। এখন এ ভার্ব হুজ ফোর স্টপস উইথ দ্য সাবজেক্ট অ্যান্ড ডাজ নট পাস ওভার টু এলসওয়্যার, দ্যাট ইজ অবজেক্ট, অর্থাৎ ওটা কিন্তু সাবজেক্টে থেকে যাচ্ছে, তারপরে ভার্বটা বসলো, অবজেক্ট পর্যন্ত যাচ্ছে না। যেমন ধরো তুমি বললে বাচ্চা শিশুটি হাসে, দ্য বেবি লাভস, এই যে লাভস, LAUGHS, বেবি হচ্ছে সাবজেক্ট, লাভস বাচ্চা শিশু হাসে, এই যে লাভস তারপরে অবজেক্ট কিছু নেই, তাহলে এটা হচ্ছে কি না ইনট্রানজিটিভ ভার্ব। মোটামুটি বুঝতে পারলে? একটা উদাহরণ বলি, মেয়েটি গান করে, দ্য গার্ল সিংস, কি গান করে, অবজেক্ট নেই, তা দ্য গার্ল যদি সাবজেক্ট হয়, সিংসটা হচ্ছে অবজেক্ট। এইভাবে আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া তৈরি করলাম। এইভাবে আমাদের মনে রাখতে হবে। এটা তোমাদের সুবিধার্থে আরেকটা কথা আমি বলে রাখবো, যেমন ধরো তোমরা একটু আগেই ট্রানজিটিভ ইনট্রানজিটিভের আগে তোমার প্রিন্সিপাল নাম শুনেছো, সেই প্রিন্সিপালের দুটো ছেলে আগের দিন বলেছিলাম, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। একটা কথা বলছি শুনবে, যদি আমরা বলে থাকি এরকম, উই ডু নট গেট এনি অ্যান্সার ইফ উই আস্ক দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড দে হ্যাভ নো অবজেক্ট, তাই সেগুলোকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলছি। অর্থাৎ কি, আমরা উত্তর পাচ্ছি না, মেয়েটি হাসে, মেয়েটি গান করে, মেয়েটি কাঁদে, কেন কাঁদে, কেন হাসে, কি গান করে, কেন গান করে, কোনো উত্তর আমরা পাচ্ছি না। যেহেতু পাচ্ছি না, তাহলে আমরা বলবো দে হ্যাভ নো অবজেক্ট। এই যে সেন্টেন্সগুলো বললাম, এর কোনো অবজেক্ট আমরা খুঁজে পাচ্ছি না, তাই এটা ইনট্রানজিটিভ। মোটামুটি বোঝা গেল? তার আগের দিন বাংলায় বলেছিলাম আমাদের সকর্মক আর অকর্মক, মোটামুটি ক্লিয়ার। এবার আমরা আসবো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব নিয়ে অনেক আলোচনা করেছি, খুব সহজ জিনিস, খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। তাহলে আমরা ফর্ম অনুযায়ী, টাইপ অনুযায়ী পেয়ে গেলাম। আচ্ছা, পরে আমি অক্সিলারি আসছে, আর একটু কথা থেকে যাচ্ছে। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ জেনে যাওয়ার পর ট্রানজিটিভের একটা ভাগ আছে, তার নাম তোমরা শুনেছো ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব। অপরদিকে ইনট্রানজিটিভকে আমরা কি বলি, রেগুলার বা উইক ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে আমাদের স্যার স্ট্রং উইক ভার্ব আবার কি শক্তিশালী হবে, দুর্বল হবে? তা নয়, এর একটা ব্যাখ্যা আছে, বলি শোনো। আগে স্ট্রং ভার্ব দিয়ে শুরু করি। দ্য ভার্বস হুইচ হ্যাভ নো ডেফিনাইট রুলস টু ফর্ম অর মেক পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেল ফর্ম। আমরা আগেই বলেছিলাম যে ভার্বে যে তিনটা রূপ ধরে না, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো দেখো প্রেজেন্ট ফর্ম আমরা জেনে গেছি যে নাম গো, এটা প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম ওয়েন্ট, থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম গান। তো ব্যাপারটা হচ্ছে কিরকম না, ভার্বগুলো যখন কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না বা তৈরি করতে পারে না পাস্ট বা পাস্ট পার্টিসিপেল তৈরি করার জন্য, ঠিক সেইগুলোকে আমরা কি বলবো না ইরেগুলার ভার্বস, কোনো নিয়ম মানতে পারছে না। জেনারেলি দ্য মিডিল ভাওয়েলস, মানে মাঝের যে শব্দটা আছে, শব্দের একটা ভাওয়েল, সেই এই আই ও এর কিছুটা হতে পারে, অফ দ্য ভার্বস আর চেঞ্জড, পরিবর্তন করা হয়। কিসের জন্য করা হয় না, হয় তাকে পাস্ট টেন্স পরিবর্তন করতে গেলে করতে হবে, অথবা পাস্ট পার্টিসিপলে রূপান্তর করতে গেলে করতে হবে। ঠিক এইভাবে অনেক কিছু আছে আমাদের। কমপক্ষে আমার যেটা ব্যক্তিগত মত, উই হ্যাভ টু মেমোরাইজ অ্যাবাউট 200 ওয়ার্ডস। সম্ভব না 200টা ভার্ব মুখস্থ করব, হ্যাঁ, তার 3টা ফর্ম মনে রাখার জন্য, সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম মুখস্থ করব, হয়তো সম্ভব হয়ে উঠবে না। কিন্তু 20টা তো পারবে, অনলি 200 না হোক 20 পারবে। সেরকম কিছু জিনিস তোমাদের আমি উদাহরণ দিচ্ছি। যেমন ধরো কস্ট, COST, ফার্স্ট ফর্ম কস্ট, সেকেন্ড ফর্ম দেখো কস্ট, থার্ড ফর্ম দেখো কস্ট। লার্ন, চলে আসো একটু ব্যতিক্রম পেয়ে গেলে, LEARN, প্রেজেন্ট ফর্ম, কিন্তু সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম কি লার্নড, সঙ্গে সঙ্গে টি যোগ হয়ে গেল। থার্ড ফর্ম তাই লার্নড, LEARNT। আবার দেখো তুমি বললে বিয়ার, BEAR, ফার্স্ট ফর্মটা বিয়ার, সেকেন্ড ফর্ম কিন্তু কোনোভাবেই মিলছে না, মুখস্থ করা ছাড়া আমাদের মনে রাখার কোনো ক্ষমতা নেই, আমিও পারবো না। বিয়ারের পাস্ট ফর্ম কি না বোর্ন, BORN, বর্ন বলবো না, বোর্ন।
আবার দেখো থার্ড ফর্ম একই হয়, বোন, BORN হয়, আর একটা স্পেলিং আছে BORNE, দুটোই ঠিক। যখন আমরা বাইট, কামড়ানোর কথা বলবো, BITE, এটা প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম কি হবে না, ইটা বাদ চলে যাবে, BIT। বিটেন থার্ড ফর্ম, BITTEN। তার মানে এই যে ব্যাপারগুলো আমরা দেখলাম, তারা অ্যাকর্ডিং টু মেইন ফর্মস অফ এ ভার্ব, সেটা প্রেজেন্ট এবং পাস্ট, ইভেন ইন ফিউচার, এই তিনটা যখন ভাবতে যাব তখন আমাদের ধরে নিতে হবে একটা ভার্বকে আমরা চেঞ্জ করব, পরিবর্তন করব, সবসময় কিন্তু প্রেজেন্ট থেকে পাস্ট এবং সেখান থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম। সেই জন্য এই ভার্বগুলোকে আমরা বলে থাকি কখনো স্ট্রং, কখনো উইক, কখনো বলি রেগুলার, কখনো বলি ইরেগুলার। তবে হ্যাঁ, স্ট্রং মানে ইরেগুলার আর উইক মানে হচ্ছে রেগুলার, এই দুটো কথা মাথায় রাখতে হবে। তাহলে দ্য ভার্বস হুইচ হ্যাভ সাম ডেফিনাইট রুলস, কিছু ক্রিয়াপদ আছে যাদের নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে, তারা নিয়ম মেনে চলে। যেমন ধরো যখন সেই ভার্বটাকে, প্রেজেন্ট ফর্মটাকে পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করতে যাব, সেখানে কি করব আমরা না, কিছু সাফিক্স যোগ করব। সাফিক্স বলতে কি না, দেখো কোনো শব্দের আগে যদি, মানে আগে বলা ভুল, প্রেফিক্স মানে প্রি, পূর্বে, অর্থাৎ পূর্বে মানে আগে, শব্দের আগে কোনো যোগ করলে তাকে বলি প্রিফিক্স, উপসর্গ বাংলায় বলে। শেষে যোগ করলে তাকে বলি সাফিক্স, অনুসর্গ, প্রত্যয় যেটাকে বলি। যাই হোক, তো কিভাবে প্রত্যয় যোগ করব ভার্বের সঙ্গে, না কোথাও ডি যোগ হতে পারে শেষে, কোথাও ইডি হতে পারে, কোথাও আইইডি হতে পারে, কোথাও টি হতে পারে, কোথাও এন হতে পারে। এই যে শেষে এই শব্দগুলো যোগ করলে থার্ড ফর্ম তৈরি হচ্ছে, বা কখনো পাস্ট ফর্ম, সেকেন্ড ফর্ম তৈরি হচ্ছে, বা সেকেন্ড থেকে থার্ড আসছি, এইগুলোকে আমরা বলি কি না, রেগুলার ভার্ব বা উইক ভার্ব। যেমন ধরো কয়েকটা মনে করার চেষ্টা করো বা মুখস্থ করার চেষ্টা করো। সহজভাবে বলি, লিভ, LIVE, বাঁচা, প্রেজেন্ট ফর্ম লিভ, পাস্ট টেন্স খুব সোজা, লিভড, শুধু ডি যোগ হলো। থার্ড ফর্মও তাই, লিভড, LIVED। একইভাবে লাইক, লাইকড, লাইকড, খুব সোজা। কিন্তু তুমি যখন ক্যারি বলছো, CARRY, এটাও আমরা জানি ইডি হবে, কিন্তু মাথায় রাখতে হবে ওয়াইটা তখন আই হয়ে যাবে, CARRIED, ক্যারেড। তাহলে ক্যারি, ক্যারেড, ক্যারেড। এখানে কি যোগ করলাম না, ইডি যোগ করলাম, আর ওয়াই টার্নস ইনটু আই। মোটামুটি ক্লিয়ার। এরপর একটা উদাহরণ দিই, বেগড। আর বেগড তার আগের ফর্মে চলেছে প্রেজেন্ট ফর্ম, বেগ, BEG। পাস্ট টেন্স কি হবে, BEGG বা GGED, থার্ড ফর্ম BEG। স্যার ডবল জি কেন এলো? এখন দেখো কেন এলো, ইংরেজিতে কিছু জায়গায় উত্তর আমরা পাই না, কিন্তু এটা পাবো। BEG, তিনটে লেটার, BEG, লাস্ট লেটার দেখো জি, অর্থাৎ কনসোনেন্ট। তার আগে দেখো কি লেখা আছে, ই মানে ভাওয়েল, আবার তার আগে দেখো আছে বি, অর্থাৎ কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট। ব্যাক ব্যাক থেকে আসছি, BEG, আমি আসছি GEB, অর্থাৎ শেষ অক্ষরটি কনসোনেন্ট, মাঝে একটি আছে ভাওয়েল, আবার কনসোনেন্ট। তার মানে কি দাঁড়ালো, দুটো কনসোনেন্টের মাঝে যদি একটা ভাওয়েল থাকে, জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত ওই লাস্ট কনসোনেন্টটা ডবল হয়ে যাবে। দেখো বেগড, BEGGED, মোটামুটি বোঝা গেল। আবার দেখো টি দিয়ে যদি আমরা বলি, BEND, প্রেজেন্ট ফর্ম, বেন্ড, বাঁকানো। সেকেন্ড ফর্ম হবে বেন্ট, BENT, তাহলে ড হয়ে গেল ট, অর্থাৎ ডি টার্নস ইনটু টি। আবার থার্ড ফর্ম তাই, BENT, বিল্ড, নির্মাণ করা, BUILD। যখন সেকেন্ড ফর্মে যাব, ডিটা হয়ে যাবে টি, BUILT, থার্ড ফর্ম তাই। ঠিক একইভাবে সেন্ড, সেন্ড, সেন্ট, এগুলো সব যে প্রেফিক্স যোগ, সাফিক্স যোগ করছি আমরা, এগুলো সবই হচ্ছে থার্ড ফর্ম। এগুলো হচ্ছে উইক বা রেগুলার ভার্ব। এবার আমরা চলে আসব অন্য জায়গাতে, অক্সিলারি ভার্ব। খুব সহজ, আগে বলেছি অক্সিলারিটাকে দুটো ভাগে ভাগ করে নেবে। প্রথম দিন বলেছিলাম সাহায্যকারী ক্রিয়া, যেটাকে হেল্পিং ভার্ব বলি। দুটো ভাগে ভাগ বলতে আমি বলতে যাচ্ছি যে অক্সিলারিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে টেন্স অক্সিলারি বা প্রাইমারি অক্সিলারি, আর একটাকে বলছে কি না মোডালস বা মোডাল অক্সিলারি। নিশ্চয়ই মনে থাকবে, টেন্স অক্সিলারি বাক্যে খুব কাজে লাগে, বাক্যে টেন্স গঠন করতে সাহায্য করে, তাই তার নাম রাখা আছে টেন্স অক্সিলারি। ওই 11টা মনে রাখলেই চলবে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, আর তোমার ডু ভার্ব।
বিতে অ্যামিজার ওয়াজ হয়, আগের দিন বলেছি, আবার একটু মেমোরাইজ করে নাও। হ্যাভ ভার্বে হ্যাভ হ্যাজ হ্যাড, আর ডু ভার্বে ডু ডাইডি। তাহলে মোটে 11টা বা 11। এই হচ্ছে অক্সিলারি কোনটা না টেন্স অক্সিলারি। এবার চলে আসবো মোডালস বা মোডাল অক্সিলারি। এখন মোডাল অক্সিলারি পড়তে গেলে প্রথমে ভাবতে হবে তোমাদেরকে যে মোডালস বা মোডাল অক্সিলারি অলওয়েজ এক্সপ্রেস সাম মুডস অফ সাবজেক্ট, কর্তার মেজাজ, তার হাবভাবটা প্রকাশ করে, তাই তার নাম মোডালস বা মোডাল অক্সিলারি। আগের দিন যেমন তোমরা পেয়েছো 11টা টেন্স অক্সিলারি, 13খানা বা 13 হচ্ছে মোডালস বা মোডাল অক্সিলারি। ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, মে মাইট, মাস্ট, অট টু, মনে পড়ছে? তারপর ধরো নিড, দেয়ার, আর একটা ছেড়ে গেছি ইউজ টু। তো যেভাবে মনে রাখবে 13টি তোমাকে মনে রাখতে হবে। তাহলে 13 + 11 24 তোমাকে একদম মুখস্থ মতো রাখতে হবে বাবা, যে এইগুলো হচ্ছে মোডালস বা মোডাল অক্সিলারি, বাক্য গঠনের সময় খুব কাজে লাগে। আরেকটা কথা বলবো, নিড আর ডেয়ার খুব খেয়াল করবে। NEED নিড আর DAR ডেয়ার, এই দুটো কিন্তু ইউজ করবার সময় মোডালস হিসাবে খেয়াল করবে সাবজেক্ট আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের পরে এস বা ইএস আমরা যোগ করি। খুব সুন্দর কথা। নিড এবং ডেয়ার এই দুটো ভার্বে ব্যবহার করতে গেলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেও আমরা এদের পরে এস যোগ করতে পারি না বা পারবো না। একটা উদাহরণ তোমাদের বলি, হি নিড নট সে দিস। ওই নিডস তো বললাম না, কেন বললাম না? আমি তো ইচ্ছা করে পারি না, বলা আছে নিয়মে নিড এবং ডেয়ারের পরে এস যোগ হয় না। যেমন ধরো তোমার কালকে আসার প্রয়োজন নাই, তুমি না এলেও চলবে, ইউ নিড নট কাম টুমরো। ঠিক আছে, ইউ বাবা সেকেন্ড পারসন, এখানে ইউ সিঙ্গুলার হোক প্লুরাল হোক আমার ভার্বের দিকটা দেখার দরকার নেই। কিন্তু হি যদি হতো হি নিড নট কাম টুমরো, হি নিডস বলা উচিত ছিল, কিন্তু যেহেতু নিডটা মোডাল অক্সিলারি তাই এখানে এস যোগ হবে না। এই ভুলটা করো না। আর একটা জিনিস, ডেয়ার, সীতা মেয়ের নাম, ডেয়ার নট টু ডু দিস। এই যে ডেয়ার নটটা ডেয়ার্স নট বললাম না কেন না, একই কথা বলবো, রাম ডেয়ার টু ডু দিস, রাম সাহস করে কাজটা করবার জন্য, সীতা সাহস করে না। তাহলে রামও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সীতাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু ডেয়ারটা ডেয়ার কেন করলাম না না, নিয়ম হচ্ছে নিড এবং ডেয়ার মোডাল হিসাবে ব্যবহার হলে এদের পরে কখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও আমরা এস ব্যবহার করতে পারি না, করবো না। এটা যেন ভুল না হয়। এটা গেল তোমার অক্সিলারি ভার্বের মানে টেন্স এবং মোডাল অক্সিলারি। মোটামুটি এদিকটা ক্লিয়ার। এবার আমাদের বাকি রইল আরেকবার ফাংশন সম্বন্ধে, যেটা আগের দিন বলেছিলাম ফাইনাইট আর নন ফাইনাইট। একটাকে বাংলায় বলে সমাপিকা ক্রিয়া, একটাকে বাংলায় বলে অসমাপিকা ক্রিয়া। এটা খুব দরকার, ক্লাস 8 খুব ভালো করে শুনবে, 9 10ও প্রয়োজন, সব দিনই প্রয়োজন। এখন ফাইনাইট আর নন ফাইনাইট, বাংলায় তোমরা সমাপিকা ক্রিয়া পড়েছো, আমরা ডেফিনেশন ইংলিশে বলি, তারপর বাংলায় আসছি। এ ভার্ব whose subject is limited by its person and number is called finite verb. আরো সহজভাবে যদি বলি আমরা, ফাইনাইট ভার্বটাকে আমরা একটা লিভিং ওয়ার্ড বলতে পারি, বাক্যের লিভিং ওয়ার্ড, জীবন্ত শব্দ। কেন? একটা সেন্টেন্স তৈরি করতে গেলে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া প্রয়োজন। তার মানে এই নয় যে অন্যভাবে তৈরি করা যায় না। ট্রু টু সে, সত্যি কথা বলতে, এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এ ফাইনাইট ভার্ব ইজ লাইক এ বডি উইদাউট এ সোল। আর শব্দ সমষ্টি বসিয়ে দিলাম, তাতে ফাইনাইট ভার্ব নাই, বডি পড়ে আছে, সোল নেই, শরীর আছে, প্রাণ নেই, আত্মা নেই, সে শরীর কোনো ভ্যালু নেই, মূল্য নেই। ঠিক সেরকম বাক্যে ফাইনাইট ভার্বের প্রয়োজন। তার জন্য বলা হয় দ্য ফাইনাইট ভার্ব হিসাবে আমরা যদি বলি ফ্লাই, রান, শ, সবই আমি প্রেজেন্ট পাস্ট মিশিয়ে বলছি। যেমন ধরো পাখিটি উড়ে, দ্য বার্ড ফ্লাইজ, ছেলেগুলি খেলে, বয়েজ প্লে, তুমি তাকে গতকাল দেখেছিলে, ইউ শ হিম বা হার ইয়েস্টারডে। এই বাক্যগুলোর মধ্যে একটু দেখো, প্রতিটা ভার্ব পড়ার পর দেখো সেন্টেন্সের যে কমপ্লিট মিনিং প্রকাশ পেয়েছে এখানে। ছেলেটি খেলে, পাখিটি উড়ে, সে তার সঙ্গে দেখা করেছিল গতকাল, সবগুলি হচ্ছে সম্পূর্ণ শব্দ সমষ্টিগুলোর মানে প্রকাশ করছে। এবার পার্সন নাম্বার কেন বললাম? এখানে দেখো পার্সন নাম্বার বলতে সবাই জানি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, নাম্বার বলতে সিঙ্গুলার প্লুরাল। দেখো সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব চেঞ্জ হয়েছে। ফ্লাই না বলে
ফ্লাইজ বললাম, যদি সিঙ্গুলারটা প্লুরাল হতো নিশ্চয়ই ফ্লাই বলতাম। এইভাবে তোমাকে খেয়াল করতে হবে। নেক্সট, নন ফাইনাইট, আগের দিন আলোচনা করেছি, আরেকবার বলে দিচ্ছি, এ ভার্ব হুইচ সাবজেক্ট ইজ নট লিমিটেড বাই ইটস পার্সন অ্যান্ড নাম্বার ইজ কল্ড নন ফাইনাইট ভার্ব। শুধু পার্সন আর নাম্বার সীমাবদ্ধ থাকবে এমনটা নয়। কিভাবে হবে? যেমন ধরো বিং, বিন, বি ভার্ব, এগুলো সবই আমরা যখন নন ফাইনাইট ফর্মে ইউজ করব, তোমরা জানো সে হত্যা করেছিল বা মেরে ফেলেছিল একটি উড়ন্ত পাখিকে। আমি বললাম হি কিল্ড এ ফ্লাইং বার্ড। বার্ডটা কেমন? না ফ্লাইং, উড়ন্ত। কেউ বললো রানিং ইজ এ গুড এক্সারসাইজ, ছোটা, দৌড়ানো একটা ভালো ব্যায়াম। দেখো রান থেকে রানিং। কেউ বললো ইউ কাম টু সি মি ইয়েস্টারডে, তুমি এখানে কাম বলতে আমি বলছি যে থার্ড ফর্মটাই ধরে নাও, সেকেন্ড ফর্মটা ধরে নাও, তাই তো? কেম হলে সেকেন্ড ফর্ম হতো ইউ কেম, আর তুমি এসেছিলে যদি আমরা বলি থার্ড ফর্মে, তাহলে কাম কেম কাম, সেই জন্য তুমি কেমও বলতে পারো, ইউ কেম টু সি মি ইয়েস্টারডে, তুমি এসেছিলে আমাকে গতকাল দেখতে। এই যে ভার্বগুলো, এগুলো নন ফাইনাইট কেন? না এই ভার্বগুলো কখনো সেন্সটা মানে মানেটা, অর্থটা কমপ্লিট করে না অবজেক্টের, সেই জন্য এগুলোর নাম নন ফাইনাইট ভার্ব। এবার নন ফাইনাইট ভার্ব আমি আগের দিনে বলেছি তিনটে কাইন্ড বা তিনটে রকম। ফার্স্ট বলেছিলাম ইনফিনিটিভ, তারপর বলেছিলাম পার্টিসিপল, তারপর বলেছিলাম জিরান। নিশ্চয়ই মনে আছে। ইনফিনিটিভটা কিরকম? না এটা একটা ভার্ব ফর্ম, নন ফাইনাইট, যারটা কিন্তু ব্যাপারটা কি না, হুইচ ইজ নট লিমিটেড টু এনি পার্টিকুলার নাম্বার অর পার্সন। এটা হচ্ছে ইনফিনিটিভ, টু, টিও টু। পার্টিসিপলটা আগের দিন বলেছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইভেন পারফেক্ট পার্টিসিপল আছে। সেখানে যখন আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিচ্ছি এবং পার্টলি ভার্ব, পার্টলি অ্যাডজেক্টিভ, মেইনলি অ্যাডজেক্টিভের কাজ করবে, সেটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আগে বলেছি আমি। আর পাস্ট পার্টিসিপল হলে তার সঙ্গে ইডি বা ডি বা ইএন বা টি, যেমন একটু আগে দেখলাম সেভাবে যোগ হবে। আর জিরানটা কি? না এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব দ্যাট ইজ নট লিমিটেড বাই ইটস পার্সন অ্যান্ড নাম্বার অ্যাজ ইটস সাবজেক্ট বাট হ্যাজ দ্য ফোর্স অফ এ নাউন অ্যান্ড এ ভার্ব। নাউন ভার্ব দুটো থাকছে, মেইন কাজটা ভার্বটা করছে নাউনের মতো, তাই তার নাম জিরান্ট। মোটামুটি ক্লিয়ার? এইভাবে তোমরা একটু সাজিয়ে নিও, তাহলে গোটা ভার্ব চ্যাপ্টারটা একদম আগের দিনের সঙ্গে আজকে ক্লিয়ার হয়ে গেল আশা করছি। এবার হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্বটা ভালো করে পড়তে হবে, খুব সব মানে কথায় কথায় কাজে লাগবে। মোডাল সম্বন্ধে একটু কথা বলেছি, আরেকবার মনে করে দিচ্ছি। মোডালস গুলোকে কি বলে জানো? অনেক সময় অনেকে বলে থাকেন ডিফেক্টিভ ভার্ব। আরে বাবা, ভার্ব তার ডিফেক্টিভ কি? কি প্রবলেম আছে? না মোডালস আর কল্ড ডিফেক্টিভ ভার্বস। কেন? না অ্যাজ দিজ ভার্বস আর নট ইউজড অ্যাজ মেইন ভার্বস। এই মোডালগুলো কখনো মূল ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হতে পারে না বাক্যে বলেই এগুলো ডিফেক্টিভ ভার্ব বলে। তবে হ্যাঁ, ব্যবহার হতে পারে না, কিন্তু সঙ্গে তো হেল্প নিচ্ছে সে। কিরকম হেল্প নিচ্ছে? হেল্পিং হয়ে সে হেল্প নিচ্ছে। যেমন ধরো আমি বললাম আই মে গো দেয়ার, মেয়ের পরে প্রেজেন্ট ফর্ম গো বসছে, তাহলে মেয়েটা কোনো মানে বোঝাতে পারলো না, সম্ভাবনা বোঝালো। মেন ভার্ব কোনটা? গো, গোর আগে মেয়ে বসে আছে, তাই এটা ডিফেক্টিভ, এই জন্য মোডালসকে বলা হয়। আরেকটা জিনিস সবসময় খেয়াল করবে, নো চেঞ্জ ইজ ফাউন্ড অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ দ্য সাবজেক্ট। এখন দেখো সে সিঙ্গুলার নাম্বার হোক আর প্লুরাল নাম্বার হোক, ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, থার্ড পার্সন হোক, মোডাল কখনো চেঞ্জ হবে না। মে, মেজ, ক্যান, ক্যানস এমন হয় না বাবা। যদি আমরা সেটাকে পাস্ট ফর্ম করতে যাই, আমরা মেকে পাস্ট ফর্মে মাইট করব, কিন্তু মাথায় রাখো মে গো, কিন্তু মাইট বলে সেটা ওয়েন্ট হবে না। সেখানে পাস্ট টেন্স বোঝানোর জন্য হি মে গো দেয়ার, আমি বলবো হি মাইট গো দেয়ার। তার মানে মেয়েটার পাস্ট টেন্স মাইট করলাম, কিন্তু গোকে কখনো ওয়েন্ট করতে পারবো না। এটা খুব খেয়াল করতে হবে যে প্রেজেন্ট ফর্মে মোডাল বসুক আর পাস্ট ফর্মে বসুক, মেইন ক্রিয়াপদ বা মেইন ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। এটা একটু খেয়াল করতে হবে। আর একটা জিনিস আগের দিন বলেছিলাম, আবার বলছি, যদি কোনো কারণে প্যাসিভ ফর্ম আমরা করতে যাই, তখন কিন্তু ইট মে বি ডান। একটু আগে বলেছি মে ডু, কিন্তু মে বি ডান কেন? না যখন কোনো মোডালের পরে বি ভার্ব বসবে, মেইন ভার্বটা থার্ড ফর্ম হবে। আশা করি ভার্ব চ্যাপ্টার তোমাদের ক্লিয়ার। যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে সরাসরি ফেস করবে, স্যার এই জায়গাটা ক্লিয়ার হয়নি আবার বলুন, আমি অবশ্যই বলবো। আর ভার্ব পড়া থেকে আমি একটা ছোট্ট ভার্ব, অনেক ভার্ব শুনলে তোমরা, আমি একটা ছোট্ট ভার্বের কথা বলবো। ইংলিশে বলে, তোমরাও জানো, কথায় কথা আমার চেয়েও ভালো জানো, সাবস্ক্রাইব। এখন আমি তোমাদের কি বলতে পারি? প্লিজ সাবস্ক্রাইব মাই লেকচার, মাই টিচিং প্রসেস। ইট মে বি গুড অর মে বি ব্যাড,
ইট মে বি লাইকড বাই ইউ অর নট, তোমাদের পছন্দ হতেও পারে নাও হতে পারে। সাবস্ক্রাইব করা মানে গ্রাহক হওয়া, তাই তো? এই সময় চতুর্দিক বন্ধ, স্কুল কলেজ বন্ধ, ছেলেমেয়েরা পড়তে পারছে না, আমাদেরও খারাপ লাগছে। তাই তোমরা যদি ক্লাসগুলোকে লাইক করো, আমার ভালো লাগবে যে হ্যাঁ আমার পরিশ্রমটা ছেলেমেয়েরা নিচ্ছে, তাদের কোনো উপকারে কাজে লাগবে। তাই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো এবং দেখো না, পড়াটা শোনো, কোনো ক্ষতি হবে না। জানলে ইন্টারেস্ট পাবে, না জানলে কোনোদিন ইন্টারেস্ট। আর গ্রামার সত্যি কথা বলতে যদি হয়, বড় বোরিং জিনিস, কিন্তু ওকে ইন্টারেস্টিং তোমাকে বুঝতে হবে। বোরিং মানে কি, সবসময় নিয়ম কানুন, ল রুলস কারো ভালো লাগে না, কিন্তু আমরা তো জানি উই আর বর্ন ফ্রি, বাট এভরিহোয়ার উই আর ইন চেঞ্জ। স্বাধীন হয়ে জন্মগ্রহণ করলেও কিছু নিয়মে আমরা বাঁধা। তাই গ্রামার রুলস ছাড়া, নিয়ম ছাড়া আমিও হাঁটতে পারবো না, তুমিও পারবে না। তাই এই কঠিন জিনিসগুলো বিশেষ করে 7-8 না ভালো করে জানতে পারলে 9-10 গিয়ে খুব সমস্যায় পড়বে। এই ভার্ব একটা এসেন্সিয়াল পার্ট অফ এ সেন্টেন্স, এটাও জানবে, ভালো করে জানবে। এরপরে আস্তে আস্তে আমি ভার্ব চ্যাপ্টার থেকে তোমাদের এবার চলে যাব সেন্টেন্স। অবশ্যই টেন্সে যাব, টেন্স আগে দরকার, ক্রিয়ার কাল। টেন্স আলোচনা করে সেন্টেন্স স্ট্রাকচার, খুব ভালো লাগবে ওটা। তো আমার মনে হয় টেন্স অনেকেই জানো, তবে আরো ডিটেলস আমি টেন্স নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। ও অপেক্ষা করো, আমিও চেষ্টা করছি মেন্টাল প্রিপারেশন নিয়ে তোমাদের কতটা ভালোভাবে জিনিসটাকে উপস্থাপন করা যায়। আই এম ট্রাইং মাই বেস্ট and I shall try my level best to satisfy you. Kindly you listen to my teaching only for your better development. Okay.